জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার, আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ আছেন আমাদের সঙ্গে। ফয়েজ আহমদ, বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ আজ ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, এই সরকারের প্রধান কাজ হলো নির্বাচন দেয়া, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা। স্বৈরাচার এরশাদের চুল ছিল ছোট, চুল কাটতে গেলে নাপিতের খুব কষ্ট হতো। ঠিক তখন নাপিত এরশাদকে জিজ্ঞেস করতো, স্যার কবে নির্বাচন দিবেন? এই কথা শুনেই রাগে এরশাদের চুল খাড়া হয়ে যেত, নাপিতের চুল কাটতে সুবিধা হতো। ইলেকশনের কথা বললে উপদেষ্টাদের ঠিক তেমনি চুল খাড়া হয়ে যায়। প্রফেসর ইউনুস বললে মানায় বা সিনিয়র কেউ বললেও মানায়, কিন্তু নাতির বয়সী কেউ যদি মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দেয় তাহলে কষ্ট লাগে। আপনি তো উপদেষ্টাদের কাছ থেকে দেখার সুযোগ পান, নির্বাচনের কথা বললে তাদের প্রতিক্রিয়া কেমন হয়? সরাসরি নির্বাচনের কথা বললে প্রতিক্রিয়া কেমন হয় সেটা আমরা উপদেষ্টাদের সঙ্গে কাছাকাছি থেকে যতটা দেখি তার চেয়ে বেশি দেশের মানুষ দেখে। আপনি দেখেন, নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান কিন্তু একেবারেই পরিষ্কার। সে জায়গায় রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া প্রতিনিয়ত দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলি যেভাবে নির্বাচন নিয়ে পাবলিক মিটিংয়ে অথবা তাদের বিভিন্ন প্রোগ্রামে কথা বলছেন, উপদেষ্টা পরিষদের সঙ্গে অথবা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন তাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, ক্ষণে ক্ষণেই সেই আলাপটা হচ্ছে, কিন্তু সে সময় এমন কোনো বিষয় আসে না যাতে চুল খাড়া হওয়ার মতো কোনো ঘটনা ঘটে। কারণ সরকারের দিক থেকে খুবই পরিষ্কার, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে সংস্কারের প্রস্তাবগুলি সরকারের কাছে ইতিমধ্যে এসেছে, সেই সংস্কারের প্রস্তাবগুলি নিয়ে আগামী মাসের মাঝামাঝি থেকে সংলাপ শুরু হবে রাজনৈতিক দলসহ অন্যান্য যারা অংশীজন আছে তাদেরকে নিয়ে। সেই সংলাপে যদি ন্যূনতম সংস্কার নিয়ে নির্বাচনের পথে যেতে হয়, সেক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন। আর যদি আরেকটু বেশি সংস্কার প্রয়োজন মনে করে পক্ষগুলো, সেক্ষেত্রে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। এই জায়গাটা থেকে এখন পর্যন্ত সরকারের কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কেউই সরে এসেছেন এমন কোনো নজির নেই। সুতরাং নির্বাচন নিয়ে সরকারের মধ্যে কোনো এই ধরনের কনফিউশন নেই। রাজনৈতিক দলগুলি তাদের নিজস্ব রাজনীতি আছে, তাদের রাজনীতির একদমই যদি আমরা বলি প্রধানতম টার্গেট সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে। সুতরাং রাজনীতিকে জারি রাখার জন্য তাদের দিক থেকে নির্বাচন নিয়ে একটু বেশি কথা হবে। তারা নির্বাচন নিয়ে কথা বলবেন, তাদের যারা সম্ভাব্য প্রার্থী, তাদের যারা সম্ভাব্য ভোটার, তাদেরকে নানানভাবে ভোটমুখী করার একটা প্রবণতা থাকবে। সে জায়গা থেকে আমি মনে করি এটা স্বাভাবিক। এটা আপনি পলিটিক্যাল রেটরিক মনে করছেন? রেটরিক ঠিক বলছি না, রাজনৈতিক দলগুলি তাদের রাজনীতির স্বার্থেই নির্বাচন নিয়ে কথা বলছে। জি, নিশ্চয়ই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আজকে এই স্টুডিওতে হাজির হবার কথা ছিল আপনার, কিন্তু শেষ পর্যন্ত বাসা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ব্যারিস্টার রুমিন ফারহানা, পথের অভিজ্ঞতাই প্রথমে জানতে চাই কি হয়েছিল। তার আগে আমি একটু প্রডিউসারকে, পিসিআরকে বলছি আমার টক ব্যাকটা অফ রাখতে, আমি অতিথির কথা শুনতে আমার সমস্যা হচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, দেখুন, আমি আজকে 7টার সময় রওনা হই, 9টার সময় আমার শো ছিল। তো 7টার সময় বের হয়ে আমি দেখলাম পুরো এলিফ্যান্ট রোড কমপ্লিটলি শাটডাউন। পুরো এলিফ্যান্ট রোডে একটি গাড়িও নড়ছে না, বিকজ এলিফ্যান্ট রোডের এক মাথায় স্টুডেন্টরা প্রতিবাদ করছে, আরেক মাথায় প্রতিবাদ করছে শিক্ষকরা, এবং রমনাতে শিক্ষকরা বসেছে, আর এদিকে এলিফ্যান্ট রোডের আরেক মাথা ওখানে বসেছে স্টুডেন্টরা। দেখুন, এখানে আমাদের পিজি হাসপাতাল আছে, এখানে আমাদের বারডেম আছে, এখানে আমাদের পপুলার থেকে শুরু করে অন্যান্য যে
প্রাইভেট হাসপাতাল সেগুলো আছে, এই এলাকাটা ঢাকার ব্যস্ততম এলাকা। এই রাস্তাটি যখন ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে যায় তখন না পুরো জনজীবন স্থবির হয়ে পড়ে, এবং এটা যে কতটা ভীতিকর এ কারণে বলছে নিকোল, আমি তো একজন বয়স্ক অসুস্থ মানুষকে নিয়ে বাস করি, যদি কোনো মেডিকেল এমার্জেন্সি আল্লাহ মাফ করুক হয়, মৃত্যু ছাড়া এটার আর কোনো উত্তর নাই। ওনাকে আসলে মানে ওনার আর কোনো এমার্জেন্সি যেই চিকিৎসা যেটাকে বলা হয় সেটা পাবার কোনো সুযোগ নাই। এবং যেহেতু এই রাস্তাটা এবং এই এলিফ্যান্ট রোডের এই এক মাথা থেকে আরেক মাথা, এখানে অনেকগুলো শুধু যে প্রাইভেট হাসপাতাল না, পাবলিক হাসপাতাল আছে অনেকগুলো। সো এগুলোকে যখন এভাবে কোনো বিনা নোটিসে বন্ধ করে দেয়া হয় তখন সাধারণ মানুষের কি পরিমাণ ভোগান্তি হয় এটা বলবার মতন নয়। হ্যাঁ, নিশ্চয়ই দাবি দাওয়া থাকবে, কিন্তু সেই দাবি দাওয়া আদায়ের তো একটা প্রপার প্রসিডিওর আছে। আপনি কি করে একটা শহরের মানুষকে জিম্মি করে আপনার দাবি আদায় করতে বসেন? আপনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন, আপনারা তো আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এই সামান্য বোধ বুদ্ধি, যেটাকে বাংলায় আক্কেল শব্দটা বলে, আক্কেলের অভাব যদি আপনাদের এতটাই থাকে, আপনারা কিভাবে দেশের মানুষকে সেবা দেবেন? আমি একটা ভিডিও ক্লিপ উদ্ধার করেছি, বিশেষ করে আমি গেছি স্টুডেন্টদের কাছে যে কি হয়েছেটা কি। তো আমি সেখানে একজন প্রভিসির একটা ভিডিও ক্লিপ দেখলাম যেখানে উনি স্টুডেন্টদের ধমকাচ্ছেন। সেটাও আমার কাছে আনফরচুনেট মনে হয়েছে, বিকজ ইনিশিয়ালি স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট বিনয়ের সঙ্গেই তাদের দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে গিয়েছিল। সেখানে প্রভিসি মহোদয় যে ভাষায় একেবারে উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন, সেটাও আসলে আলাপ আলোচনার পরিবেশের জন্য খুব সুখকর পরিবেশ নয়। সো আমার মনে হয় প্রত্যেকে দয়া করে যার যার জায়গা থেকে একটু রেসপন্সিবল আচরণ করবেন, একটু আক্কেল সম্মত মানুষের আচরণ করবেন। আমি এই কথাটি প্রভিসিকে যেমন বলছি, এই কথাটি আমি আমার স্টুডেন্টদেরকেও সেভাবে বলছি, বিকজ আপনারা তো পুরো শহর জিম্মি করে চলতে পারেন, এবং ঢাকা শহরে প্রায় কয়েক কোটি মানুষের বাস। হ্যাঁ, সো এখানে একটা রাস্তা যখন বন্ধ হয় এবং এরকম একটা প্রমিনেন্ট রোড যখন বন্ধ হয় তখন কিন্তু পুরো শহরটা আটকা পড়ে যায়। আর আমি আমার পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনছিলাম, আমি শুধু একটু যুক্ত করতে চাই। রুমিন ফারহানা, প্রশ্নটা একটু রাখি, তারপরে উত্তরটা শুনলে ভালো হবে। নিজের ৭৮তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন এ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত গণতন্ত্রের স্বার্থে। নিজের জন্মদিনেও নির্বাচন চাইলেন ফখরুল সাহেব। ব্যারিস্টার রুমিন ফারহানা, এবছর কি নির্বাচন আসলেই সম্ভব? নিকোল, এই বছর নির্বাচন সম্ভব, এবং আপনি প্রশ্নটি যুক্ত করে আমাকে সাহায্য করেছেন, বিকজ আমি ঠিক ওই জায়গাটাতেই যাচ্ছিলাম যে আমাদের নির্বাচন দরকার কেন এখন জানেন? বিকজ এই সরকার কিছু সামলাতে পারছে না। এই সরকার যদি সামলাতে পারতো নিকোল, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো সমস্বরে এভাবে নির্বাচনের কথা বলতো না। আপনি দেখুন, একটার পর একটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেটা আপনি পথে ঘাটে বলুন, ছিনতাই বেড়েছে, মানুষের উপর হামলা বেড়েছে, ব্যবসায়ীদের কুপিয়ে টাকা নিয়ে যাওয়ার ইনসিডেন্ট বেড়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গত 5 মাসে 80টির উপরে মাজার ভাঙা হয়েছে, এবং তার কোনোটিতে যদি সরকার শক্ত পদক্ষেপ নিত তাহলে কিন্তু পরবর্তী ঘটনাটি ঘটে না। এবং এত বছর, গত 53 বছর ধরে যারা মাজারের সঙ্গে যুক্ত তারা যেরকম তাদের আচার আচরণ পালন করে গেছেন, আবার যারা সালাফি মতাদর্শের সঙ্গে যুক্ত তারাও তাদের মতন কিন্তু আচার আচরণ করে গেছেন। এরকম সংঘর্ষ, এরকম হামলা আমরা কিন্তু দেখি নাই। কিন্তু এখন পরিস্থিতি এতটাই নাজুক এবং এটাকে কন্ট্রোল করার কোন রকম কোনো ক্যাপাসিটি এই সরকার দেখাতে পারছে না। বাংলাদেশে 53 বছরে এত দুর্বল সরকার আর কোনোটা ছিল বলে আমার মনে হয় না। ইভেন 111 এর সরকারও আরো অনেক শক্তিশালী সরকার ছিল। সো সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে, সরকার যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, সরকার যদি জনগণকে আশ্বস্ত করতে না পারে, আমি তো দ্রব্যমূল্য টুল্য সরিয়েই রাখলাম, এগুলো যদি মিনিমাম যেগুলো বেসিক নিডস যেগুলো সেগুলো ফুলফিল করতে না পারে, এই গভর্নমেন্টের উচিত স্টেপ ডাউন করা। আমি পরিমণির একটা স্ট্যাটাস দেখছিলাম, সেখানে ভদ্রমহিলা খুব পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন যে যদি এগুলোই চলতে থাকে তাহলে বাংলাদেশ আসলে কিভাবে বিশ্বের সামনে রিপ্রেজেন্টেড হচ্ছে, বাংলাদেশের কোন চেহারাটা আসলে আপনারা
আপনারা বিশ্ব দরবারের সামনে নিয়ে আসছেন এবং মানুষের নিরাপত্তা, একই কথা কিন্তু এই ভদ্রমহিলাও বলেছেন যে মানুষের নিরাপত্তা যদি দিতে না পারে তাহলে আসলে একটা সরকারের থাকার কি অর্থ বলেন আপনি? জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আসলে আলোচনাটা ছিল নির্বাচন নিয়ে। পরিমণির ইস্যু যেহেতু আপনি তুললেনই, আশরাফ কায়সার প্রশ্নটা করেই ফেলতে চাই। চিত্রনায়িকা পরিমণি টাঙ্গাইলে অনুষ্ঠান করতে পারেননি, তারপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নিব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি, কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। এরকম একটি স্ট্যাটাসে আরও কথা ছিল এবং তার 16 ঘন্টা পর আমরা দেখলাম পুরনো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার হাজির হবার কথা ছিল, তিনি অসুস্থ ছিলেন বলে হাজির হতে পারেননি, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এটা কি কাকতালীয় ঘটনা, নাকি পরিমণি যে বলেছেন এত চুপ করে থাকা যায় নাকি তার মাসুল দিচ্ছেন? দেখুন, আমাদের ভাবতে পারলে ভালো হতো যে এটি কাকতালীয়, দুটির মধ্যে যোগসূত্র নেই। কিন্তু যেভাবে ঘটলো, আমি পরিমণির স্ট্যাটাসটি পড়েছি এবং একজন শিল্পী যখন এরকম স্ট্যাটাস দেয় তখন কিন্তু রাষ্ট্রের ভাবনার সুযোগ রয়েছে। উনি শোরুম উদ্বোধন করতে যাবেন এবং তার জন্য কিছু লোক প্রতিবাদ করবে, কিছু লোক মানববন্ধন করবে, কিছু লোক ফোন করে বলবে তার আশাটা নিরাপদ না। এই বাংলাদেশ তো আমরা চাইনি। কারণ একজন বিনোদনের মানুষ, তিনি তার নিজস্ব চিন্তাভাবনা, পছন্দ অপছন্দ নিয়ে এই সমাজে বেঁচে থাকতে পারবেন, এমনটিই তো কথা ছিল আমরা ইনক্লুসিভ হব, যে যার যার মত পথ আদর্শ নীতি থাকবে এবং তাতে করে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি কিছু মানুষকে দেখতে পাই যে তারা প্রাধান্য পাচ্ছেন, অন্যদেরকে চেপে যেতে হচ্ছে, তাহলে কিন্তু এটা দুঃখজনক। এবং তার ঠিক আপনি যদি দেখেন যে 24 ঘন্টার মধ্যে যদি আবার এই যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এটিকে আমাদের ঠিক হাসিনা রেজিমে যেইভাবে কোর্ট পরিচালিত হতো, যেভাবে একটার সাথে আরেকটাকে সম্পর্কিত মনে হতো, যেভাবে নির্বাহী ক্ষমতায় অনেক কিছু আমরা হতে দেখতাম, কেন জানো? যেহেতু আমরা 16 বছর অভ্যস্ত ছিলাম একজন ব্যক্তির শাসন দেখে এবং তার ক্ষমতার অপব্যবহার দেখে, এগুলো দেখলে আমাদের কাছে ভয় লাগে। আমার মনে হয় যে যেই জায়গাটিতে আপনি আলোচনা শুরু করেছিলেন যে কেন মির্জা ফখরুল তার জন্মদিনেও নির্বাচনের দাবি তুললেন, দেখুন এই দাবিটি কিন্তু 3 মাস আগেও এত জোরালো ছিল না। 3 মাস আগেও আমরা অনেককে বলতে শুনছিলাম যে সংস্কার হওয়ার পরে নির্বাচন করতে হবে। এমনকি যেই দলগুলো তখন সংস্কারের উপরে অনেক জোর দিচ্ছিল, তারাও এখন অর্ধেক সংস্কার অর্ধেক নির্বাচনের কথা বলছেন। এটি হতো না যদি সরকারের সক্ষমতা মানুষকে সন্তুষ্ট করতে পারত। দেখুন, সরকারের প্রতি সবার সমর্থন রয়েছে, যারা পালিয়ে গেছে, যারা ফ্যাসিস্ট ছিলেন তারা ছাড়া। কিন্তু আপনাকে তো দিন শেষে একটি কার্যকর সরকার হতে হবে, যিনি বাজার দর নিয়ন্ত্রণ করবেন, যিনি সিন্ডিকেট ভাঙবেন, যিনি কালোবাজারিদেরকে ধরবেন, যিনি বিচারের ব্যবস্থা করবেন এবং যিনি সব রাজনৈতিক দলের সাথে মিলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাবেন। দেখুন, উদাসী সরকার কিন্তু এই সরকারের লক্ষণ হতে পারে না এবং আয়েশি হওয়াটাও এই সরকারকে মানায় না। এটি একটি জরুরি অবস্থার সরকার। কি পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে আমরা জানি। তার আগে যে 2000 মানুষের মৃত্যু হয়েছে, 30,000 ছেলে মেয়ে আহত হয়েছে। কাজে সরকারটির মধ্যে শপথ গ্রহণের পর থেকেই আমরা যে ছায়াটি দেখতে পাচ্ছি, সেটি অনেকটা লেইড ব্যাক সরকার, অনেকটা রিঅ্যাক্টিভ সরকার। সরকারকে হতে হবে প্রোঅ্যাক্টিভ। তার ভয়ে যেন ফ্যাসিস্টের দোসররা যারা কালো অর্থ পাচার করেছেন তারা যেন জুবুথুবু হয়ে থাকেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসররা নতুন সুরে, নতুন বয়ান নিয়ে তারা বাজারে এসছেন এবং ঠিক 16 বছর শেখ হাসিনাকে তারা যে সার্ভিসটা দিয়েছেন সেটার নতুন এক্সটেনশন তারা সোশ্যাল মিডিয়াতে করছেন, কোনো সময়ে প্রকাশ্যেও করছেন। এই আশকারা বা এই সাহস তারা পেয়েছেন সরকারটি নির্লিপ্ত বলে। সরকারটি যথেষ্ট সক্ষম না এই যে আমাদের সামাজিক অপরাধীদেরকে দেখে ধরে বিচারের আওতায় আনা, আইনের আওতায় আনা। দেখুন, এই সরকার অনেক আরও বেশি যদি দেখুন, প্রতিদিন আওয়ামী লীগ আপনাকে হুঙ্কার দিচ্ছে, 26শে মার্চ নাকি তারা দেশে আসবে এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে। সরকারটিকে সক্ষমতার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্বাচিত সরকার ছাড়া আমার মনে হয় আগামী দিনে যে আশঙ্কা আমরা দেখছি সেটি মোকাবেলা করা কঠিন হবে। এখন দেখুন, আমি গত সরকারের সময় উন্নয়ন না গণতন্ত্র শুনতে শুনতে ত্যক্ত বিরক্ত হয়ে গেছিলাম। এখন এই সরকারের আমলেও শুনছি নির্বাচন না সংস্কার।
আমাদের কি জীবনটা কাটবে এরকম দুটি অপশনের ভিতর দিয়ে? আমরা তো আগেও উন্নয়ন গণতন্ত্র দুটিই চেয়েছিলাম, এখন সংস্কার এবং নির্বাচন দুটিই চাই। দেখুন, আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি থাকতে হবে সংস্কার এবং নির্বাচন দুটিকে পাশাপাশি রেখে একসাথে এগোনোর। আপনি যদি 6 ধারারও সংস্কার করেন তাতেও নির্বাচন পেছানোর কোনো কারণ আপনার হাতে নেই। কাজেই সরকারটিকে দেখুন, আমি নিশ্চিতভাবে জানি প্রফেসর ইউনূস একটি সময়কাল বলেছেন ডিসেম্বর কিংবা জুন, এই সময়কাল থেকে উনি ব্যক্তিগতভাবে সরেননি, কিন্তু প্রতিদিন তো আপনার পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের ভেতরে যদি আপনার নির্বাচনের আকাঙ্ক্ষা জেগে ওঠে, আপনার সেটিকে শ্রদ্ধা করতে হবে। রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের জন্য মুখিয়ে আছে, শেখ হাসিনার শাসনে পরপর 3টি কালো নির্বাচন হয়েছিল, সেখানে তার দলের অনুগতরা, দল দাসরাও ভোট দেয়নি। কাজেই মানুষ ভোট দিতে চায়। এই বাস্তবতা মেনে নিয়ে সরকারকে তার রিজিড অবস্থান থেকে অনেকখানি এগিয়ে আসতে হবে, যাতে করে এই বছরের মধ্যে আমরা একটি নির্বাচন দেখতে পাই। জি, আক্তার হোসেন, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার ব্লগে কিছু কথা বলেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আর আশরাফ কায়সার যেমন করে সমালোচনা করলেন সরকার আসলে যেখানে খুব প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত সেখানে তেমনটা অ্যাক্টিভ নন, সেটা তাদের কথায় বোঝা গেল। সাংবাদিক মাসুদ কামাল বলছেন সরকারের একজন উপদেষ্টা তাকে ওনাকে উজিরে খামোখা আখ্যায়িত করে তার মানসিক অবস্থা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন তার বক্তব্যের কারণেই সরকার নিরপেক্ষ নয় বলে প্রমাণিত হয়েছে। তিনি উপদেষ্টা মাহফুজ আলমের কথা বলেছেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশপন্থী কেবল তারাই নির্বাচন করতে পারবে, যারা এই দেশের থাকবেন তারা বাংলাদেশপন্থীরাই কেবল এই দেশে থাকতে পারবেন। এবং তাতে করে সাংবাদিক মাসুদ কামাল বলছেন যে যে বিভাজনের কথা বলা হচ্ছে, এই বিভাজন তো এই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল না, স্পিরিটের সঙ্গে যায় না। এই যে বাংলাদেশপন্থীর কথা বললেন উপদেষ্টা মাহফুজ আলম, আপনার কি মনে হয় তাদের সাথে তো কথাবার্তা হয় আপনাদের, বাংলাদেশপন্থীর সংজ্ঞাটা কি? বাংলাদেশের স্বার্থকে রক্ষা করবে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের টেরিটরি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কমিটেড যারা, তারাই বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থীরা বাংলাদেশে নির্বাচন করতে পারবে এবং বাংলাদেশপন্থী যারা নয় তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে না, ভোটের রাজনীতি করতে পারবে না। এটা খুব সিম্পল হিসাব। এইখানে কিভাবে মাহফুজ আলমের যে বক্তব্য তার বিরোধিতা করা যায় সেটা আমি খুঁজে পাই না। এবারের যে আন্দোলন, এবারের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের ছাত্র তরুণরা, তারা বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে অযাচিত হস্তক্ষেপ, দিল্লির যে হস্তক্ষেপ, তার বিরুদ্ধে তারা শক্ত একটা প্রতিবাদ তারা জানিয়ে দিয়েছেন। এবং একই সাথে দেখেন জিনিসটা কি দাঁড়িয়ে গেল, বাংলাদেশপন্থী বা বাংলাদেশপন্থী নয়, এখন বেসিক্যালি যেটা দাঁড়িয়ে গেছে দিল্লিপন্থী। অর্থাৎ এই যে বাংলাদেশে বিগত 16টা বছর ধরে একটা ফেসিবাদী শাসন ছিল, পাকিস্তানপন্থীও শুনি। হ্যাঁ, পাকিস্তানপন্থীও হতে পারে, যেটা পাকিস্তানপন্থী হোক আর দিল্লিপন্থী হোক, কেউ বাংলাদেশের যে রাজনীতি, সে রাজনীতি তাকে সে হতে পারে না, অংশগ্রহণ করতে পারে না, বাংলাদেশপন্থী হতে হবে। এটা হলো মূল জায়গা। আমি যে কথাটা বলছিলাম সেটা দেখেন, এই 16টা বছর ধরে শেখ হাসিনা যে শাসন এখানে চালালেন, তিনি বললেন যে ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। এবং আর একটা জিনিস ঘটলো যে বাংলাদেশে তিনি যখন হাজারের উপরে খুন করে যখন তিনি পালালেন কিন্তু এই ভারতেই, এবং সে ভারত তাকে কিন্তু এখনো পর্যন্ত তার মানে নিরাপত্তা বলেন, তার থাকার জায়গা বলেন, সব কিছু কিন্তু ম্যানেজ করতেছে ভারত সরকার বা ভারতের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা তার ব্যাপারে একমত হয়ে গেছে। এই যে জায়গাটি আছে, এই জায়গাটিতে কিন্তু এবারের আন্দোলন এবারের আন্দোলন কিন্তু এই আওয়ামী লীগ যে সরকার, তারা যে ভারতের সাথে এত ওতপ্রোত একটা সম্পর্ক মেনটেন করে চলেছে, বাংলাদেশের ক্ষেত্রে তারা যে বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে নেই, এটা অনেকগুলো চুক্তি আছে, সেগুলোর দিকেও দেখা যায়। আবার স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে অযাচিত হস্তক্ষেপগুলো ছিল, 14, 18 বা 24-এর যে নির্বাচনগুলো হয়েছে, তাতে এই আওয়ামী লীগ যে বাংলাদেশে একটা স্বৈরতন্ত্র কায়েম করলো, ফেসিবাদ কায়েম করলো, ভোট ছাড়া নির্বাচন করলো, সব কিছুর একনিষ্ঠ সমর্থক ছিল ভারত। এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু মানুষের একটা ক্ষোভের উদ্গীরণ ছিল এই আন্দোলনের সময়টাতে। সেই জায়গা থেকে কিন্তু মানুষেরা স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানকে তো আপনারা এই সময়টাতে মুছে ফেলতে পারবেন না। এই স্লোগানের তো দাবি এটা যে বাংলাদেশপন্থীরাই বাংলাদেশে নির্বাচন করবে, এবং সে বাংলাদেশপন্থীদের জায়গা থেকে মাহফুজ আলম কিন্তু এই কথাটা বলেছেন, বিএনপি জামাতের কথা বলেছেন। কারণ এবারের যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপি জামাত এবং বামপন্থী অনেকগুলো সংগঠন তারা কিন্তু ছাত্রদের পাশে এসে তাদের কাতারে দাঁড়িয়েছেন। অতএব এখানে খুবই স্পষ্ট যারা দিল্লির সাথে এখনো সম্পর্ক রাখছে, এই যে আওয়ামী লীগ, তারা এখনো দিল্লিকে বলতেছে যে বাংলাদেশে তারা যেন আসে। ওই সময়টাতে তারা বলেছে যে তারা যেন তারা সেনা নিয়ে আসে বাংলাদেশে, এবং এখন তারা যেটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তারা তাদের অযাচিত হস্তক্ষেপগুলো কামনা করতেছে। নানাবিধ সময় দেখবেন তাদের নেতাদের বিভিন্ন কথাবার্তা। এটা যদি হতে থাকে তাহলে তো অবশ্যই বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে।
পাকিস্তানপন্থী বলেন, দিল্লিপন্থী বলেন, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। এবং পাকিস্তান বা এবারের আন্দোলন দিল্লিপন্থী এটা খুব কেউ স্পষ্ট এই দেশের করেছে। রাজনীতি করতে পারবে না। ফয়েজ আহমেদ, চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে। এতে এক নারী সহ 6 জন আহত হয়েছেন। আজকে শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে। এটা সরকারের আসলে কেমন আচরণ বা কার মতো আচরণ যদি বলি? দেখুন, সরকারের কেমন আচরণ বা কার মতো আচরণ সেই জায়গায় যদি কথা বলতে হয়, তাহলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কোন পুলিশের আচরণ। এখন পর্যন্ত আপনারা ঠিক এই জায়গাটাও পরিবর্তন প্রত্যাশা করবেন, আবার এই যে পুলিশের যে রিফর্ম সেটার বিষয়েও আপনারা মনে করবেন যে এখন এটা দরকার নেই। এটা এক ধরনের, আমি মনে করি, সাংঘর্ষিক মনোভাব। তারপরেও এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার যে কদিন এই 5 মাস পার করলো ক্ষমতায়, আপনি দেখুন শত শত দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তায় আসছে। এর মধ্যে অনেক ন্যায্য দাবি আছে, নিঃসন্দেহে মানুষ গত 16 বছর তার দাবি দেওয়া নিয়ে সামনে আসতে পারেনি, সেই মানুষগুলি আসছে। আবার অনেক সুপরিকল্পিত দাবি দেওয়ার নামে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আমরা দেখেছি। এখন বারবার করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের যে ন্যায্য দাবি দেওয়াগুলি আছে সেগুলি মানুষের, যেটা রুমিন ফারহান আপা বলছিলেন যে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়ে, হসপিটালের রাস্তা বন্ধ করে দিয়ে, এটা তো হতে পারে না। বারবার এভাবে বন্ধ না করে দিয়ে আপনাদের যে ন্যায্য দাবি দেওয়া তা সঠিক চ্যানেলের মাধ্যমে পৌঁছান। সরকার আপনাদের ন্যায্য দাবি দেওয়ার বিষয়ে আন্তরিক। এইটা কিন্তু আপনি যখন এই জায়গাগুলিতে বারবার খুব নরম স্বরে এই জায়গাটা বলা হচ্ছে, ইতিবাচক ভঙ্গিতে বলা হচ্ছে, সেটা আবার কেউ সরকারের খুব দুর্বল, সরকার অনেক দুর্বল, সরকার কঠোর হতে পারছে না, এভাবেও আখ্যায়িত করছে। সব বাস্তবতায় আছে। কিন্তু এই যে শিক্ষকদের, কখনো ছাত্রদের, কখনো রিক্সা শ্রমিক, কখনো আনসার, বিভিন্ন ফর্মে নানানজন আন্দোলন করে রাস্তা বন্ধ করে দিচ্ছে। একই সঙ্গে কিন্তু সরকারের এই দায়িত্ব যে জনগণের যান চলাচল নিশ্চিত করার জন্য পথঘাট খোলা রাখা, সেটা আপনি একটা পর্যায়ের কথা বলছেন লাঠিচার্জের যেই ফর্ম, সেটা কোন জায়গা থেকে শুরু হয়? স্বাভাবিকভাবে বোঝানো হয়েছে, আপনারা সারাদিন খবরে দেখিয়েছেন, স্বাভাবিকভাবে বোঝানো হয়েছে, সেটা হয়নি, কাজ করেনি, তারপর পুলিশ কঠোর হয়েছে। এখন এই কঠোর হওয়ার ক্ষেত্রে আমরা মনে করি সরকারের পক্ষ থেকে খুবই আন্তরিক যে এই কঠোর হওয়ার পদ্ধতিটাতে পরিবর্তন আসা জরুরি। সেই পরিবর্তন আসা জরুরি জন্যই পুলিশের একটা রিফর্ম দরকার। পুলিশ এভাবে কিভাবে মব কন্ট্রোল করবে, কিভাবে রায়ট কন্ট্রোল করবে, সেই জায়গাগুলিতে নতুন করে প্রশিক্ষণেরও কোনো ক্ষেত্রে দরকার হতে পারে। সেই জায়গাগুলিতে সময় দিতে হবে, সেই জায়গাগুলিতে আইন কানুন সংস্কার করে সেই জায়গাগুলি নিশ্চিত করতে হবে, সেই জায়গাটা আসতে হবে। তবে সবার কাছে প্রধান উপদেষ্টা বারবার করে বলেছেন, আপনাদের যে কোনো দাবি দেওয়া যদি থাকে সেটা আপনারা প্রপার চ্যানেলে পাঠান, সেটা সেই ন্যায্য দাবিগুলি পালনের ক্ষেত্রে সরকার আন্তরিক। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি আবারও। দর্শক দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন আছেন। আখতার হোসেন, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিন পেয়েছি। গত দুদিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে, এমন খবরও প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, ক বিএনপি ষড়যন্ত্র বা 111 ধরনের কিছুতে আগ্রহী নয়, খ ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা ওতে যোগ দিতে যাচ্ছেন না, গ জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদের রয়েছে, ঘ বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী নন। এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষ, তাই বিরোধের কোনো কারণ নেই, সবাইকে বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। আক্তার, বিএনপি ও ছাত্র নেতাদের দূরত্ব ঠিক কতখানি বেড়েছে যে উপদেষ্টা আসিফ নজরুলকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এসব ব্যাখ্যা করতে হচ্ছে? আসিফ নজরুল স্যার তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তার মন্তব্য তিনি করে আসছেন এবং তিনি সরকারে আছেন, এখন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তিনি পালন করছেন। তার জায়গা থেকে ছাত্ররা এবং বিএনপি তাদের মাঝে যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয় সে জায়গাটাকে তিনি গুরুত্বারোপ করার চেষ্টা করেছেন। আমরা মোটা দাগে যেটা মনে করি, বিএনপি বা ছাত্র নেতারা যারা আছে তাদের মধ্যে কিন্তু বড় বড় জায়গাগুলোতে খুব বেশি ফারাক নেই। অর্থাৎ বাংলাদেশে ফেসিবাদী শাসন যেন আর ফিরে না আসে, এ ব্যাপারে তো বিএনপিও একমত, ছাত্ররা যারা আছে তারাও একমত, তরুণরা যারা আছি আমরাও একমত এই জায়গাটাতে।
এবং ব্যাপারটা হলো তাহলে আসলে দূরত্বের জায়গাগুলো কোন জায়গায় তৈরি হয়। এই যে একটা জায়গায় দূরত্ব মনে হয় কিছুটা তৈরি হয়েছে, সেটা হলো আসলে নির্বাচনের যে বিষয়টা, এটা এই যে সরকারটাকে এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো করে বলা হচ্ছে, মেজর হাফিজ আজকে এটা বলেছেন। আমরা সে জায়গায় যেটা মনে করি যে বর্তমান সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকার আসে, তার একমাত্র দায়িত্ব থাকে শুধুমাত্র একটি নির্বাচন করিয়ে দিয়ে যাওয়া। কিন্তু গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে সরকারটি বাংলাদেশে গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন করা নয়, এবং এই সরকারের যে দায়িত্ব অনেকগুলো জায়গায় সংস্কার করিয়ে দিয়ে যাওয়া, সে ব্যাপারে মোটা দাগে কিন্তু শুরুর দিকে আমরা সবাই একমতই ছিলাম। বিএনপিও বলেন বা জামাত বলেন, বামপন্থী সংগঠনগুলো বলেন, এখানকার সুশীল সমাজ বলেন, সবাই একই ছিল যে এই সরকারটাকে কিছু সংস্কার করিয়ে দিয়ে যেতে হবে। এবং এই সংস্কারের যে জায়গাটি আছে, সে জায়গায় আমরা কিছু জিনিস দেখতেছি যে সরকার যেন তার যে নির্দিষ্ট সময় একটা বলেছেন প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরে বা তারপরের বছর জুনে নির্বাচন, এই জায়গারও আরও আগে 5 আগস্টে নির্বাচন, এই যে চাপাচাপির যে জায়গাটি আছে, সেই জায়গায় মনে হয় একটা মতপার্থক্যের জায়গা তৈরি হয়েছে। সেটা হলো আমরা যারা তরুণরা আছি, আমরা কিন্তু বরাবর বলছি যে এই সরকারকে ন্যূনতম কিছু সংস্কার করিয়ে দিয়ে যেতে হবে, এবং নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না, এরকম মন্তব্য যখন আসে তখন কিন্তু আমরা এটা স্পষ্ট করে বলি যে এই সরকার সংস্কারের যে রূপরেখা সেটা দিবে, এবং তারা কিছুটা বাস্তবায়ন শুরু করবে, এবং পরবর্তী সরকার এসে তার ধারাবাহিকতা রক্ষা করবে। এই কারণে কিন্তু এই কিছু জায়গায় কিছুটা দূরত্বের জায়গা মনে হচ্ছে। কিন্তু সব মিলিয়ে যদি আমি বলি, বাংলাদেশের এই অভ্যুত্থানের শক্তি সেটা যেন স্থির থাকে, এই বাংলাদেশে যেন ফেসিবাদ কখনো ফিরে না আসে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা সবাই আবার একমতের কথা বলছি। এখন ব্যাপার হলো প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক বয়ান থাকবে, তার নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে, কর্মসূচি থাকবে, সেগুলো নিয়ে তো আলাদা কিছু বিরোধের জায়গা থাকবে। আপনার কি মনে হয় যে আপনাদের দলের নাসিরউদ্দিন পাটোয়ারির ওই বক্তব্যের পর দূরত্বটা বেড়েছে? মানে মুজিববাদের কথা আপনারা বলছিলেন, নতুন করে যখন জিয়াবাদ যুক্ত করলেন তখনই আসলে দূরত্বটা তৈরি হলো। জিয়াবাদের কথা তো আমি বিএনপি নেতাদের মুখেই কখনো শুনিনি, আপনারা ওটা কোত্থেকে আবিষ্কার করলেন? আচ্ছা, মুজিববাদের ব্যাপারে তো এটা বাংলাদেশের সুবিদিত যে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক কালচার সব কিছুকে ধ্বংস করবার মূলে ছিল মুজিববাদ। এই ব্যাপারে কারো কোনো আপত্তির জায়গা নেই, এবং এটা তারা যারা মুজিববাদী তারা এটা প্রাউডলি তারা মুজিববাদী নিজেদেরকে বলতেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আসলে, এবং সে জায়গা আমাদের একটা বিরোধিতার জায়গা, এবং আমরা এটা স্পষ্ট করেছি। সে জায়গায় উনি যে জিয়াবাদের কথা বলেছেন, আমি যতটুকু বুঝি তার সাথে কথাবার্তার মধ্য থেকে উনি এটা রূপকার্থে বলেছেন, অর্থাৎ বাংলাদেশে একটা সময় পর্যন্ত সবগুলো জায়গায়, জেলা সদরগুলো বলেন, উপজেলা লেভেল পর্যন্ত বলেন, সব জায়গায় একজন ব্যক্তির স্থাপত্য দাঁড়িয়ে গিয়েছিল শেখ মুজিবের। এখন সে জায়গায় নতুন করে জিয়াউর রহমানের মূর্তি দাঁড় করে যদি দেওয়া হয়, এইরকম একটা জায়গা থেকে তিনি রূপকার্থে এই কথাটা বলেছেন, মানে সামনের দিনে এরকমটা যাতে না হয়, ভবিষ্যতের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী থেকে তিনি এই কথাটা বলেছেন। এবং এই জায়গাটাতে শুধু নয়, আমাদের কাছে যেটা মনে হয় সেটা হলো যে বিশেষত যখন ওই নির্বাচন এবং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার, এই জায়গাটি নিয়ে আমাদের একটা বিরোধের জায়গা চলছে। আমাদের আর একটা জায়গায় চলছে, সেটা হলো যে আমরা নতুন একটা সংবিধান প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষেরা, কিন্তু বিএনপির পক্ষ থেকে শুধু সংবিধান সংস্কারের কথাটা বলা হচ্ছে। আমরা আবার এই জায়গায় বলেছি যে নতুন একটা সংবিধান যখন হয়, সামনের যে নির্বাচনটা হবে সেটা যেন একটা গণপরিষদ নির্বাচন হয়, কিন্তু বিএনপির পক্ষ থেকে শুধু আইনসভা নির্বাচনের কথা বলা হচ্ছে। এই যে দূরত্বটা আছে, আমরা এটা মনে করি যেটা, এছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দিয়েও বিরোধ আছে। বিরোধ তো অনেক জায়গায় আছে, খুব বড় বড় এবং খুব বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে আপনাদের বিরোধের জায়গা আছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা তো আমি কিছুটা পড়েই শোনালাম। তিনি যেটা লিখেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন যে বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী, এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষ। জাতীয় নাগরিক কমিটি ও ছাত্ররা ফেব্রুয়ারির মধ্যে দল গঠন করতে যাচ্ছে, তারা দল গঠন করলে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হওয়ার সম্ভাবনা কি আছে একটু? নিকোল, আমি আপনার প্রশ্নে যাবার আগে আগের আলোচনা থেকে অল্প কিছু কথা যুক্ত করতে চাই। আমরা একটা স্ট্যাটাস নিয়ে আলোচনা করছিলাম যেখানে বলা হচ্ছে যে নির্বাচন শুধু তারাই করবে যারা বাংলাদেশপন্থী। এইটা আসলে কে যাচাই করবে যে কে বাংলাদেশপন্থী আর কে বাংলাদেশপন্থী নয়? ফর এক্সাম্পল, মিস্টার এ কে আমার মনে হয় পাকিস্তানপন্থী, মিস্টার বি কে মনে হয় ভারতপন্থী, মিস্টার সি কে মনে হয় চায়নাপন্থী, মিস্টার ডি কে মনে হয় আরবপন্থী।
তো আফগানিস্তানপন্থী। সো আসলে এটা কে কোন পন্থী, এটা কে নির্ধারণ করবে? এক। দুই হচ্ছে এটা নির্ধারণের মাপ বা মানদণ্ডটা কি? আমার মনে পড়ে যায় যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন একটা কথা খুব শুনতাম, ওরা রাজাকারের বাচ্চা, ওরা রাজাকার শাবক, ওদের কোনো অধিকার থাকতে পারে না, ওরা আবার কি কথা বলবে। তো সবসময় একটা মার্জিনালাইজড ফিলিং দেয়া হতো সমাজের একটা বৃহৎ অংশকে, এবং সেটা সেই অংশ যারা হয়তো সরকারের সকল নীতি এবং সিদ্ধান্তের সঙ্গে সঙ্গত কারণেই একমত হতে পারছিল না। তো সেই ক্লাসটাকে বা সেই গোষ্ঠীটাকে সবসময় মার্জিনালাইজ করার জন্য রাজাকার শব্দটা ব্যবহার করা হতো। আমি যদি বলি ঘুরিয়ে সেই একই পন্থা, এবং সেই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে রাজাকার শাবক কথাটি, সেটা হচ্ছে আরাফাতে রহমান। সো এই কথাটা যদি আমার মোহাম্মদে আরাফাত, দুঃখিত, এই কথাটাই আমার কাছে আজকে নতুন করে মনে হচ্ছে একই কথার আরেকটা রিপিটেশন, যে যারা বাংলাদেশপন্থী কেবলমাত্র তারাই। আরে বাংলাদেশপন্থী কে নয় এক, আর কে নয় আর কে হয় এটা কে সিদ্ধান্ত নেবে, তার মানদণ্ডটাই বা কি? এই প্রশ্নগুলো আমি রেখে যাচ্ছি। দুই হচ্ছে আরেকটা আলোচনা, ছোট ছোট দাবি দেওয়াগুলো নিয়ে অনেকেই পথে নামছেন এবং অনেকেই আসলে ইচ্ছে করে এই সরকারটিকে আনস্টেবল করবার জন্য একটা প্রচেষ্টা নিচ্ছেন। এখানে কিন্তু দায়িত্ব আবারও সরকারের ঘাড়ে। আমরা কয়েক লক্ষ টাকা ব্যয় একটা সরকার পুষি যাতে আমাদের জনজীবনে নিরাপত্তা থাকে, যাতে আমরা আমাদের প্রতিদিনকার যেই দৈনন্দিন কার্যক্রম সেটাকে আমরা নির্বিঘ্নে চালাতে পারি। সো এটা কিভাবে গভর্নমেন্ট এনশিওর করবে, এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্ট যদি না পারে তাকে ছেড়ে দিয়ে সরে যাওয়া উচিত। বাংলাদেশের এটাই হলো অবস্থা, এটাই আছে বস্তু, এবং এটার মধ্যে দিয়ে যদি আপনি আসলে টিকতে চান, ক্ষমতায় থাকতে চান, সরকার পরিচালনা করতে চান, মানুষকে এই ন্যূনতম স্বস্তি দিয়ে আপনাকে পরিচালনা করতে হবে। আমি যদি আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, জনজীবনের স্বস্তি এই কথাগুলো একপাশে সরিয়েও রাখি, আরেকটা বিরাট অ্যালিগেশন এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে তোলা শুরু করেছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট একটা বিশেষ গ্রুপকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করছে। এই জায়গাটাতে আমি আপনার প্রশ্নে আসছি। সেই গ্রুপটা হচ্ছে তারা যাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে বলা শুরু করলেন, আচ্ছা ভোটারের বয়স 17 হলে কেমন হয়? ভোটারের বয়স 17 হওয়া নিয়ে তো কোনো মহল থেকে কোনো রকম দাবি দেওয়া উত্থাপিত হয়নি। কিংবা ধরুন সংসদ সদস্যদের বয়স 25 থেকে 21-এ নামিয়ে আনা, সংসদ সদস্যদের বয়স 21 বছর হতে হবে এমন কোনো দাবিও তো কেউ করে নাই। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে 21 বছর একটা মানুষ যথেষ্ট ম্যাচিওরড হয় কিনা। আমি 70 বছর বয়সেও ইম্যাচিওরড মানুষ দেখেছি সংসদে, আবার অনেক তরুণকে দেখেছি অসাধারণ পারফর্ম করতে। সো 21 বছর বয়সে কোনো তরুণ আসলে সংসদ সদস্য হতে পারবেন না এই কথাটি আমি বলছি না। তবে আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে এই সরকারকে এখন পর্যন্ত, হ্যাঁ এখন পর্যন্ত আমরা সকলেই বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এই সরকারটি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে ফ্যাসিলিটেট করবার চেষ্টা করছে না, কোনো দল বা গোষ্ঠীকে একটু এক্সট্রা সুবিধা দেওয়ার চেষ্টা করছে না, কিংবা কোনো দল বা গোষ্ঠীকে একটু পিছিয়ে রাখবার চেষ্টা করছে না। বাট সরকার যদি তার কথায়, কাজে, আচরণে এইটা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে আমার মনে হয় না বড় বড় রাজনৈতিক দলগুলো চুপ করে থাকবে। আরেকটা বিষয় নিকোল, আমি খুবই বিনয়ের সাথে সরকারকে মনে করিয়ে দিতে চাই, রাজনৈতিক দলগুলো কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের যে ক্ষমতার রাজনীতি, তাতে কিছু দল জানে যে আজকে বাদে কালকে নির্বাচন হলেই তারা পরশুদিন শপথ নিয়ে পার্লামেন্টে যেতে পারবে, সরকার ফর্ম করতে পারবে। কিন্তু তারপরেও যে তারা সময় দিচ্ছে, মেয়াদের মানে দিনের পর দিন তারা সময় দিচ্ছে, ধৈর্য ধরছে, সেটাকেও কিন্তু কিছুটা সম্মানের চোখে দেখা উচিত বলে আমি মনে করি। জি, আপনি মনে হয় বিএনপির কথাই বলছেন। আশরাফ কায়সার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার করেন, আগে সংস্কার পরে নির্বাচন। এই যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আপনিও কিছুটা তারই প্রতিধ্বনি করলেন। অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, মানে দুপক্ষের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো আচরণ করার বা কথা বলার অভিযোগ তুলছে। আপনার কি মনে হয়, কার অভিযোগ সত্য, কার অভিযোগ মিথ্যা, নাকি দুজনের অভিযোগই সত্য? দেখুন, আমাদের প্রধানতম শত্রু যখন পালিয়ে যায় তখন যে সিচুয়েশনটা আমরা চাইনি ঘটুক সেটি ঘটছে। আমরা ছায়ার সাথে যুদ্ধে নেমেছি এবং নাসিরুদ্দিন পাটোয়ারির জিয়াবাদ একটা অহেতুক রূপক অর্থে ব্যবহৃত শব্দ, এটা উচিত হয়নি করা। দেখুন, সমাজে তো আমরা সবাই আছি, ছিলাম এবং থাকব।
মুজিববাদ এখানে বলতে যে অর্থবোধ ক্যারি করে সেটা জিয়াবাদ আমাদের রাজনৈতিক ইতিহাসে কখনো আমরা শুনিনি। বিএনপি তো প্রায় 2.5 বার ক্ষমতায় ছিল। জিয়াবাদের অনুসরণে কি বাংলাদেশের জেলায় জেলায় ভাস্কর্য হয়েছিল? হয়নি তো। এবং জিয়াউর রহমানের যে ব্যক্তিত্ব এবং তার যে নেতৃত্বের কৌশল, এবং বিএনপিকে আমরা যতবার দেখেছি তিনি বরঞ্চ তাকে আড়ালে রেখে দেশ শাসন করার চেষ্টা করেছেন। সেই ন্যায্য স্বীকৃতিটুকু না দিয়ে আপনি যদি উল্টো ফিয়ার থেকে, বিএনপির প্রতি আপনার ভয় থেকে, বা বিএনপি প্রতিষ্ঠিত দল নির্বাচন হলে তারা ক্ষমতায় চলে যাবেন, আমরা এখনও ঘর গুছিয়ে উঠতে পারিনি, এগুলো আপনার ব্যক্তিগত সমস্যা, এগুলো আপনার সাংগঠনিক দুর্বলতা, এগুলো থেকে জাতীয় বিতর্ক তৈরি করা অত্যন্ত অন্যায়। দেখুন, এখন যত বিতর্ক হচ্ছে আমি মনে করি মূলত খামাখা বিতর্ক হচ্ছে। দেখুন, সরকারটি যেরকম আয়েশি বিলাসী রোম্যান্টিক হওয়ার চেষ্টা করছে, বাইরে যারা রাজনৈতিক অঙ্গনে আছে তারা পৃথিবীর সমস্ত কথা এখনই বলাটা ঠিক বলে মনে করছে, যে কে বাংলাদেশপন্থী হবে, কে জিয়াবাদ কায়েম করবে, এবং আমাদের সংবিধান কি করে সংস্কার হবে, নাকি সংবিধান ছুঁড়ে ফেলে দিব। দেখুন, মেজর হাফিজ বলেছেন যে সরকারটিকে নিরপেক্ষ হতে হবে। আমি কিন্তু মনে করি তা না। সরকারটি পক্ষপাতের সরকার। কোন পক্ষ? সরকারটি ফ্যাসিবাদ বিরোধী পক্ষ। তারপরে আর কোনো বিভেদ নাই। তারপরে কে বৈষম্য বিরোধী, কে বিএনপি, কে জামাত, এরকম করে যদি আমরা খুঁজতে যাই আপনার কোনো সংস্কার করা হবে না। সরকারটি দিনে দিনে দুর্বল হবে। এবং আপনি জানেন যে 1% ফ্যাসিবাদের সমর্থক বা দোসর বা হোতারা দেশ থেকে পালিয়েছে। 99% আপনার আমার আশেপাশেই আছে, অফিসে আছে, গ্রামে আছে, শহরে আছে, গঞ্জে আছে। এই রিয়েলিটি আপনি ফেস করবেন, নাকি নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিবেন? দেখুন, পৃথিবীর সমস্ত রাজনৈতিক বিতর্ক করার এখনই শ্রেষ্ঠ সময়। এটি যারা ভাবছেন তাদের মতো বোকা আমি আর দেখিনি। কারণ তারা একবারও ভাবতে পারছেন না 6 মাস পরে পরিণতি কী হবে, 9 মাস পরে কী হবে, নির্বাচন আদৌ এই সরকার দিবে কি না, নাকি নতুন কোনো ব্যবস্থাকে আহ্বান করতে হবে। কাজে আমাদের এখন মনে হচ্ছে একে অন্যের সাথে আঘাতপ্রাপ্ত না হয়ে, দোষারোপ না করে, আঘাত না দিয়ে। দেখুন, ভালো রাজনীতি কিন্তু এভাবে গড়ে ওঠে না। বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির সম্পূর্ণ সুযোগ রয়েছে ভালো একটি রাজনৈতিক সংগঠন হিসাবে বিকশিত হওয়ার। এখন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিচ্ছে, বিভিন্ন জেলায় গিয়ে গার্ড অফ অনার নিচ্ছে, জেলা প্রশাসকরা এগিয়ে আসছেন, কে এই প্রোটোকল দিয়েছেন তাদেরকে? তারা কিভাবে, তারা না এইসবের বিরুদ্ধে কথা বলেছেন? এবং তারা না এই কারণে 99% বাইরের মানুষকে আন্দোলনে নামাতে পেরেছিলেন? তাদের চেহারা যদি ফ্যাসিবাদের ছায়া হয়ে ওঠে, তারা যদি পদ পদবীর লোভ পান, তারা যদি জেলা শহরে খোলা জিপে ঠিক সেই রকম রাজনীতিবিদদের মতো ব্যবহার করতে শুরু করেন যাদেরকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি, তাদের জন্য যদি তরুণ নির্মাণ হয় 82টা, সেই তরুণ নির্মাণ হয়েছে, সেই রকম লোক জমায়েত করা হয়েছে, এগুলো যদি নিন্দা করতে হয় তাহলে আপনি ওদের শত্রু হয়ে গেলেন। এই সিচুয়েশন তো আমরা চাইনি। দেখুন, নির্বাচন হলে বাজারে প্রতিষ্ঠিত দল ক্ষমতায় আসবে, নাকি আপনার রাজনৈতিক বয়ান নতুন বলে মানুষ আপনার দ্বারা আকৃষ্ট হবেন, এই চ্যালেঞ্জ তাদের নিতে হবে। এবং এটি তো দিনের আলোর মতো পরিষ্কার। আপনি দল করবেন সরকারে বসে থেকে, আপনি দল করবেন জেলা প্রশাসক আর পুলিশ সুপারের সাহায্য নিয়ে, ওই দল বাংলাদেশের ইতিহাসে কোনো দিন দাঁড়ায়নি। কাজেই আমরা অতীত থেকে যদি শিক্ষা নিয়ে থাকি, আমার মনে হয় সহাবস্থানের একটি শিক্ষা নিতে হবে। এবং এমন সব ঘটনা ঘটছে যেটিতে শুধুমাত্র ফ্যাসিবাদীরা হাসছেন। এই যে মোহাম্মদ আরাফাত, এই যেভাবে বাংলাদেশকে কলুষিত করে গেছেন, সে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে পারেন এবং তার অনেক অনুসারীরা বাজারে নতুন করে নেমেছেন। এই জায়গাগুলো আপনাকে বন্ধ করতে হবে। আমরা নিচ্ছিদ্র সিচুয়েশন চাই যেখানে ফ্যাসিবাদী দোসররা নতুন বয়ান নিয়ে হাজির না হতে পারেন। এখন আমরা যদি একে অন্যকে আঘাত করতে থাকি, এবং তাও কি হচ্ছে জানেন, ছায়ার সাথে যুদ্ধের মতো হচ্ছে। আপনি মনে করছেন তার কিছু শক্তি রয়েছে, ওখানে আপনাকে আঘাত করতে হবে। হয়তো সে আপনার বন্ধু, হয়তো সে দেখুন, ছাত্রদের সাথে বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছে, এটি এক বসায় 2 কাপ চা খেয়ে সমাধান করে ফেলা সম্ভব। তারা দুপক্ষই বুঝতে পারছে না ঠিক 6 মাস আগে তারা কোথায় ছিল, তাদের অস্তিত্ব কোথায় ছিল, তারা কারাগারে কোন কোন কারাগারে কে কে ছিলেন, তারা সারা দেশকে কারাগার বানিয়ে হাসিনা কি করেছিলেন। ওই রিয়ালিটি তাদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে। এবং মানুষ কিন্তু তাদেরকে পছন্দ করছে না, যারা অহেতুক বিতর্ক করছে, যারা রোম্যান্টিক রাজনৈতিক দর্শন বাজারজাত করার চেষ্টা করছে, এবং যারা ভাবছে তার জাতীয় নেতা হওয়ার, এটাই হচ্ছে সুযোগ। এই ঘটনা কিন্তু বাস্তবে ওই দিকে যাবে না। আক্তার হোসেন, রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত
পায়ে হেঁটে লং মার্চের মাধ্যমে আপনারা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যতদূর জানতে পেরেছি এই ফেব্রুয়ারিতেই ডয়চে ভেলে বাংলার এক খবরে বলা হয়েছে যে দলটির প্রধান হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামকে রাখা হতে পারে, এবং এরকম একটা প্রশ্ন ছিল ডয়চে ভেলের সাংবাদিকের। তার জবাবে নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিষয়টিকে পুরোপুরি অস্বীকারও করেননি, আবার স্বীকারও করে নেননি। আপনাদের দলের প্রধান কি হতে যাচ্ছে, দলের নাম কি হতে যাচ্ছে, এবং ঠিক কবে নাগাদ এই দলটি ঘোষণা করতে যাচ্ছেন? আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে আমরা এই কথাটা বলে আসছি যে বাংলাদেশে তরুণদের একটি রাজনৈতিক দল আবির্ভাব হতে যাচ্ছে। এটা সম্ভাব্য সময় আমরা ফেব্রুয়ারির শেষার্ধ ধরে নিয়েছি। আমরা আশাবাদী এর মধ্যেই আমরা গুছিয়ে নিতে পারবো আর কি। কিন্তু আসলে ঠিক কোন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের আসলে যাত্রাটা শুরু হবে সেটা কিন্তু আমরা এখনো ঠিক করিনি। এই যে আবু সাইদের কবর থেকে শহীদ ওয়াসিমের কবর পর্যন্ত জিয়ারতের যে আইডিয়াটা, এটা একটা আইডিয়া হিসেবে আমাদের মধ্যে আছে, এখন পর্যন্ত স্থির কোনো কর্মসূচি হিসেবে এটা আসেনি। আবার একই সাথে আমরা এটা বলেছি, আমরা যেটা দেখি মানুষের মধ্যে যে সরকারের যেসব উপদেষ্টারা আছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ আমাদের সাথে যদি এসে যুক্ত হন রাজনৈতিক দলে, সেক্ষেত্রে রাজনৈতিক দলের জন্য এটা ভালো হতে পারে, এরকম ধরনের অনেক আলাপ আমরা মানুষের মধ্যে শুনছি। এই আলাপগুলো এখন পর্যন্ত স্থির কোনো আলাপ নয়। এখনো পর্যন্ত আমরা কোনো ডিসিশনে যাইনি যে নাহিদ ইসলাম তিনি কি সরকারে থাকবেন কি থাকবেন না, কিন্তু তিনি যদি আমাদের দলে আসেন তাহলে অবশ্যই তাকে সরকার ছেড়ে দিয়ে আসতে হবে। সরকারে থেকে কোনো উপদেষ্টা কোনো দলে তিনি থাকতে পারবেন না, এটা একটা স্থির বক্তব্য। কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে ঠিক করতে পারিনি যে আসলে তিনি সেখানে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে, এখনো কোনো স্থির সিদ্ধান্ত আমাদের মধ্যে হয়। তিনি যদি দেখা যায় যে শেষ মুহূর্তে এসে আপনাদের দলে যোগ দিয়েছেন এবং তার আগের সময় পর্যন্ত বিএনপির নেতারা যেটা বলার চেষ্টা করেন যে তিনি সরকারে থেকে আপনাদেরকে ব্যাকআপ দিচ্ছেন, তিনি বা যে ছাত্র উপদেষ্টারা আছেন তারা শেষ মুহূর্তে গিয়ে আপনাদের দলে যোগদান করলেন এবং তার আগে পর্যন্ত সাহায্য করলেন, সেইটা নিয়ে আপনারা মনে করেন না যে জবাবদিহিতাটা যেটা বলা হচ্ছে না? আমি এই জায়গাটাতে একটু বলি যে 16টা বছর ধরে বাংলাদেশে আমরা তো ছিলাম, ওই সময়টাতে দেখেছি কোনো বিরোধী পক্ষের রাজনীতিবিদ তারা কেউই সুষ্ঠু সুন্দরভাবে কোনো প্রোগ্রাম করতে পারতো না। কোনো একটা জায়গায় ঘরোয়াভাবে বসেছেন, সেখানেও আওয়ামী পুলিশ এবং তাদের গোয়েন্দা বাহিনীকে উঠায় নিয়ে চলে আসতো। এরকম একটা বিরুদ্ধ পরিবেশের মধ্য দিয়ে আমরা গিয়েছি। কিন্তু এখন যে সরকারটি আছে, আপনি দেখেন বিএনপির কোনো নেতা বা জামাতের কোনো নেতা, বামপন্থী সংগঠনের কোনো নেতা এখন পর্যন্ত কি বলতে পারবেন যে তাদের কোনো সভা সমাবেশ বা কোনো কিছুতে সরকারের তরফ থেকে গিয়ে কোনো হামলা হয়েছে বা কাউকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে? এখন বাংলাদেশে বর্তমান যে পরিবেশটা চলছে, এটা একটা উদার গণতান্ত্রিক একটা পরিবেশ চলছে বাংলাদেশে। এই সময়টাতে আমরা একটা সংগঠন মানে ঘোষণার একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধুমাত্র এই ফারাকটুকু ছাড়া আর কোনো ফারাক তো নাই। বিএনপিও কিন্তু সরকারের দ্বারা ফেসিলিটেড, যেমনটা রুমিন ফারহানা আপু বললেন। এই যে আওয়ামী লীগের সময়টাতে যে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেই কষ্টটা আমাদের কাউকে এখন করতে হচ্ছে না। আমরা সবাই নিজেদের যে সাংগঠনিক সক্ষমতা এবং নিজেদের যে দর্শন, সেগুলো আমরা মানুষের কাছে খুব খোলা মনে আমরা মানুষের কাছে বলতে পারছি। এই যে সুযোগটুকু, এই সুযোগটুকু বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্যই বিদ্যমান বর্তমানে। জি আক্তার হোসেন, এই সুযোগটুকু আপনারা পেলেও ফয়েজ আহমদ, গত বৃহস্পতিবার রাতে ধামরাই একটি মাজার ভেঙে দেওয়া হয়। গত 6 মাসে 80টি মাজার ও দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে বলে দাবি করেছে বিশ্ব সুফি সংস্থা নামের একটি সংগঠন। 18 জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মাজারে যে কোনো হামলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছিল। আজকের ব্রিফিংয়েও দেখলাম জিরো টলারেন্স এর কথা বলা হয়েছে। আপনাদের জিরো টলারেন্স নীতির পরও হামলা চলছে, তো এখন আসলে এর উপরে কোনো নীতি আছে কিনা যেটা নিলে আসলে আর হামলা হবে না? মাজার প্রসঙ্গে বলার আগে আমি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করি ওনার প্রেস উইংয়ের একজন সদস্য হিসেবে, সেক্ষেত্রে রুমিন ফারহানা আপা যেই বক্তব্যটি দিয়েছেন, একটা পয়েন্টে আমি আপাকে খুবই ধন্যবাদ জানাতে চাই। উনি বলছেন নানান ধরনের অভিযোগ আছে যে কাউকে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা। উনি অভিযোগ বলেছেন এবং উনি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করেন না, এটা বলেছেন। ওনার এই বিশ্বাসের জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং একই সঙ্গে উনি 17 বছর ভোটার হলে, ভোটারের বয়স হলে কেমন হয় এই বিষয়টি নিয়ে একটি আইডিয়া প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা নিয়ে কথা বলেছেন। এই জায়গাটা একটু পরিষ্কার করা জরুরি। জাতির উদ্দেশ্যে দেয়া 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেই ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন সংক্রান্ত সংস্কারের যে বিষয়গুলি আমাদের সামনে আসবে, সেই সংস্কার প্রস্তাবগুলি নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা হবে। সেই প্রস্তাবে ধরুন, উনি বলছেন কোট আন কোট, ধরুন একটি প্রস্তাব আসলো ভোটারের বয়স 17 বছর হতে পারে, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। যদি সবাই মনে করে এটা হয় তাহলে হবে, যদি মনে করে যে হবে না, হবে না। তার মানে কি, এটা একটা স্পষ্টভাবে উনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটি উদাহরণ হিসেবে বলেছেন। এরপর দেখুন আপনি নির্বাচন কমিশনের যে সংস্কারের প্রস্তাব, সেই প্রস্তাব কিন্তু ইতিমধ্যে এসেছে।
প্রধান উপদেষ্টা যদি এটা মিন করতেন, এটা যদি চাইতেন উদাহরণের বাহিরে গিয়ে, তাহলে ওই সংস্কার প্রস্তাবগুলিতে এই জিনিসটা আসতো। কোথাও কিন্তু আসেনি, সেটা আপনাদের কাছে আছে, ইন দ্য মিনটাইম এটা পাবলিক হয়েছে। সুতরাং এই যে শুধু উদাহরণের একটি বিষয়কে নিয়ে বলা যে উনি 17 বছর ভোটারের বয়স করে ফেলতে চাচ্ছেন, এটা একটা ভুল। আর উনি নিজে যেহেতু বিশ্বাস করেন না, অভিযোগ আছে বা নানানভাবে বলা হচ্ছে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টা একেবারেই সত্য নয়। এই ধরনের বিশেষ সুবিধা দেওয়া, কাউকে রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে সরকার গুছিয়ে দেওয়া, এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে সরকারের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর আপনি মাজারের বিষয়ে বলছেন, জিরো টলারেন্স মানে কি সেটা জানতে চাচ্ছেন। জিরো টলারেন্স মানে হচ্ছে যে ওই তো জিরো টলারেন্স তো দেখিয়েছেন আপনারা, তারপরেও হামলা হচ্ছে, এখন তাহলে কি নীতি হবে সরকারের? জিরো টলারেন্স, ধরুন আপনি ঘোষণা দিচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স, এর মানে কি দুর্নীতি আর হবে না দেশে, এরকম না, বিষয়টা এরকম না। আপনি দুর্নীতি করলে আপনাকে শাস্তির মধ্যে পড়তে হবে। মাজার ভাঙা, 6 মাসে মন্দির ভাঙা, যত কিছুতেই বলেন, সর্বশেষ যে মাজার ভাঙার ঘটনাটি ঘটেছে সেটির বিষয়েও আজকে কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি, 3 জন অ্যারেস্ট হয়েছে। তাহলে আমি জিরো টলারেন্স এই না যে আমি নির্লিপ্ত হয়ে বসে আছি কিনা, ঘটনা ঘটছে সেটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, ব্যবস্থা নেওয়া হচ্ছে। হয়তো একটি ঘটনা ঘটছে, সেটা যেভাবে আলোচনা হচ্ছে সেটার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই আলোচনাটা তত বেশি আসছে না। এই বিষয়গুলি কোনোভাবে প্রত্যাশিত না। একটি মাজার ভাঙবে, একটি মন্দির ভাঙবে বা নানান ধরনের ঘটনা ঘটবে। আমরা তো দেখেছি যে আপনি এখানে যারা খুনি, যারা সরাসরি হত্যাকাণ্ডের সরাসরি নেতৃত্ব দিয়েছে, তারাও বিদেশে বসে এখন বিদেশি মিডিয়া তাদের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। আমি বিশ্বাস করি যে যমুনা টেলিভিশনও তো এই দেশে একজন খুনি থাকলে তাকে যদি বলে যে অজ্ঞাত স্থান থেকে আমি একটা ইন্টারভিউ দিব, সেটা আপনি হয়তো প্রচার করবেন না। একজন স্বীকৃত খুনি, স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ ইন্ডিয়ান এক্সপ্রেস প্রচার করছে। তাদের ওখানে নেতারা সরাসরি ইন্ডিয়াকে বলছে যে আমরা চাই যে ইন্ডিয়া হস্তক্ষেপ করুক বাংলাদেশের আদালতে, এই বিষয়গুলি বলছে। সুতরাং এই যে নানান বিষয় আশয় আসবে, এই বিষয়গুলিতে আমরা কি ব্যবস্থা নিচ্ছি, সরকারের পক্ষ থেকে সরাসরি ওই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, সেই জায়গাটা জিরো টলারেন্স। জি ফায়েজ আহমেদ, সাংবাদিক হিসেবে আমরা কার ইন্টারভিউ প্রকাশ করব কি করব না সেটা একদমই গণমাধ্যমের নিজস্ব নীতিমালা আছে, সেখানে আসলে আমরা কারো হস্তক্ষেপে কখনো মানিনি, মানবো বলেও আমার মনে হয় না। না, এই জায়গাটা আপনি একটু ব্যাখ্যা নিতে হবে। আমি কিন্তু আপনাকে কোনো হস্তক্ষেপের কথা বলছি না, আমি বলছি যে আপনি একজন খুনি ইন্টারভিউ করবেন, সেটা আমি বলেছি যে এটা আমার প্রত্যাশা, যমুনা টেলিভিশন হয়তো করবে না। হ্যাঁ, আপনাদের প্রত্যাশা, সরকারের নানান ধরনের প্রত্যাশা থাকে, সব গণমাধ্যম সরকারের সকল প্রত্যাশা আসলে পূরণ করতে পারে না। ব্যারিস্টার রুমিন ফারহান, রাজধানীর এলিফ্যান্ট রোডে বিপণী বিতানের ব্যবসায়ী সাবেক ছাত্রদল নেতা এহতেশামুল হককে কুপিয়ে জখমের মামলায় গ্রেফতার করতে গেলে পুলিশ দেখেই ছাত্রদলের কেন্দ্রীয় পরে বহিষ্কৃত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন। তার অনুসারীদের মুঠোফোনে খবর দেন, নিউ মার্কেট থানার সামনে এসে তাদের জড়ো হতে বলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পরে বার্তা পেয়ে থানার সামনে জড়ো হন তারা। এরপর ছাত্রদল নেতাকে গ্রেফতার করে ভোর 4:10 থানার সামনে পৌঁছলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। মামলার প্রাথমিক তদন্ত থেকে এসব তথ্য জানা গেছে। এ সময় ছাত্রদলের নেতারা পুলিশ থেকে যতটা নিরাপদ দূরত্ব বজায় রাখা যায় ঠিক ততটাই নিরাপদে পালিয়ে মানে একটা সময় ছিল যে ছাত্রদল নেতারা পুলিশ থেকে নিরাপদ দূরত্বে পালিয়ে থাকতো, আর এখন পুলিশের উপর ছাত্রদল নেতারা হামলা করছে। এটা কি আসলে ক্ষমতা কাছাকাছি বা ক্ষমতার তাপ ছাত্রদলের গায়ে লাগতে শুরু করেছে, সেই জন্য এমন হচ্ছে? আমি শুধু এটুকুই বলবো, যদি এই ধরনের ঘটনা কন্টিনিউ করে তাহলে ক্ষমতা তো দূরেই থাক, দলের অবস্থা করুণ হবে। আমি একদম স্ট্রেট কাট বলছি, দলের খুব শক্ত ব্যবস্থা নিতে হবে এই রকম ঘটনার সঙ্গে যারা যুক্ত। এবং শুধু দল নয়, বাংলাদেশে একটি সরকার আছে, সেই সরকারের উচিত হবে দল মতের পরিচয় না দেখে, কার খুঁটির জোর কোথায় বাধা সেটা না দেখে, দেন অ্যান্ড দেয়ার অ্যাকশনে যাওয়া, মামলা করা, গ্রেফতার করা, কারাগারে নেওয়া। বিকজ এইরকম মানুষদের জন্যই কিন্তু দলগুলো সাফার করে। সো একদম জিরো টলারেন্স। এবং এখানে জিরো বলতে আমি জিরোই মিন করছি, কমিয়ে আনা মিন করছি না, জিরো টলারেন্স। আর আমি আমার ভাইয়ের সাথে একটা কথা একটু যোগ করি, 17-25 বুঝলাম, কিন্তু একটা কথা, মানে জুলাই ঘোষণাপত্র প্রথমে শুনলাম প্রাইভেট ইনিশিয়েটিভ, তারপরে কেন গভর্নমেন্ট এটার সঙ্গে যুক্ত হলো? 1, 2 হচ্ছে আমার ছোট যে ভাইরা আছেন যাদের নতুন দল করার ব্যাপারে বিএনপিও স্বাগত জানিয়েছে, তাদেরকে আমি একটা ছোট অ্যাডভাইস দেব, একটা অনুরোধ করব যে দল যদি গঠন করতে চান, মানুষের সমর্থন যদি চান, তাহলে প্রথমে আপনাকে যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে অনেস্টি,
ট্রান্সপারেন্সি, ক্ল্যারিটি, এবং মানুষের কাছে আপনাকে যেতে হবে ডাউন টু আর্থ হয়ে, মানুষের কাছে মানুষের হাত ধরে আপনার দলের নীতি আদর্শ বুঝিয়ে তাকে আকৃষ্ট করে দলে আনতে হবে। আপনি যদি ধন্যবাদ ব্যারিস্টার রুমান ফারহানা। জি ধন্যবাদ। আশরাফ কায়সার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে যেটা হলো ঘোষণা স্থগিত পুনর্বিবেচনা, পুরো বিষয়টা কেমন লেগেছে খুব ছোট করে বলতে হবে, সময় নেই। খুব খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে সর্ষের ভেতরে ভূত। বাংলা একাডেমি পুরস্কার দিতে গিয়ে যদি দুজন লোককে আমরা খুঁজে পাই যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ দোসর ছিল এবং ওই প্রচারণার অংশ হয়েছিল, তাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পরে। এটি আমার মনে হয় বাংলা একাডেমির যারা পরিচালনা পর্ষদ আছেন, যারা জুরি বোর্ডে ছিলেন এবং মহাপরিচালক সহ সবাইকে দায় নিতে হবে এবং সবাইকে বলতে হবে কেন এই ঘটনা ঘটলো। একই ঘটনা যখন আপনি পাঠ্যপুস্তকে ভুল দেখেন, আপনার তারিখ ভুল দেখেন, শহীদের নাম ভুল দেখেন, তখন আমাদের মনে হয় যে মানে আমরা আসলে ফোকাস না, আমরা হয়তো সেটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে যারা গণ অভ্যুত্থানের চেতনার মানুষজন না, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় বসিয়েছি এবং সেইখান থেকেই ফ্যাসিবাদ উকি দিচ্ছে এবং তারা সাহস পাচ্ছে এবং তারা বদলা নেওয়ার হুমকি দিচ্ছে। আমাদের এখন এককাট্টা হয়ে থাকার সময় এবং নিজেদের মধ্যে যত ঐক্য আছে সেটিকে জোরদার করে অনৈক্যকে পাশে রেখে সামনে আগানোর সময়। জি নিশ্চয়ই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।